কোথাও পিএইচের গাছ কেটে বিক্রির অভিযোগ, আবার কোথাও গাছ কাটায় স্থগিতাদেশ হাইকোর্টের। বাঁকুড়ার কতুলপুরে সেখানে গাছ কাটায় স্থগিতাদেশ, 1055 গাছ কাটায় স্থগিতাদেশ। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কেন এই স্থগিতাদেশ, কি নির্দেশ? একদমই দেখো, 2012 সালে একটি টেন্ডার প্রক্রিয়া করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ কতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2012 সালে টেন্ডার প্রক্রিয়া করে। এই শিহর গ্রাম পঞ্চায়েত এলাকারই একটি ইউক্যালিপটাসের বাগান রয়েছে, সেখানে 1055টি গাছ কাটার জন্য যেটা অভিযোগ আসে তখনই যে টেন্ডার প্রক্রিয়ার যে নিয়ম রয়েছে 2006 সালের যে আইন রয়েছে গাছ কাটার, সেই মোতাবেক গাছ কাটা হচ্ছে না, যে কারণে স্থানীয় এক ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেই ঘটনার আজ অমৃতা সিনহার বেঞ্চে রায় দেওয়া হয় এবং সেই গাছ স্থগিতাদেশ দেওয়া হয় যে এখন কাটা যাবে না। কারণ 2012 সালের পর 2025 সালে রিটেন্ডার করে পুনরায় ওই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আজ সকাল 10টা থেকে 3টের মধ্যে ওই গাছ কাটার কথা ছিল। যখনই স্থগিতাদেশ দেওয়া হয় তারপরেই বন্ধ হয়ে যায় এই গাছ কাটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আগামী 18 তারিখে পরবর্তী শুনানি রয়েছে এবং স্থানীয় ডিএফও রয়েছে, তাকেও বিষয়টি নিয়ে তলব করা হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য। বেশ, গাছ কাটলে তো আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে, আমরা প্রচুর খুশি। কারণ এখানে তো মানে গাছগুলো কেটে দিলে তো পুরো মানে চারদিকে আর সেরকম গাছ নেই, মানে ছাড়া মানে মানুষজনরা যে এসে বসবে মানে সেইটুকু আর জায়গা থাকবে না। গাছ কাটা তো সম্ভব নয়। ধরুন আমরা চাষিবাসী মানুষ, খালে জল খাই, আবার গাছপালা থাকি, বসতে হয়। গাছ কাটা মানে তো মানে প্রাকৃতিক ভারসাম্যটাও তো নষ্ট আছে। আজকে যে আদালতে রায়টা দিয়েছে এটা কিন্তু আমরা খুব খুশি হয়েছি এবং এইটা ওনাদিকে ধন্যবাদ জানাচ্ছি যে গাছটা কাটার উদ্দেশ্য সব নয়, প্রত্যেকটি আদিবাসী ছেলেরা ওখানে খেলাধুলা করে এবং আশ্রয়েতে থাকে, এই জন্য আমরা বড় গাছগুলো ভেবেছিলাম, কিন্তু সরকারি মত ছাড়া আমরা গাছ কাটবো না। দুয়ারের রিপোর্টারে এবার আপনাদের কাকদ্বীপের একটা ছবি দেখাবো। ছবিটা দেখুন, যে মাটি ফেলে ভরাট হচ্ছে এভাবেই নয়াঞ্জলি। এটা একটা নয়াঞ্জলি, আর সেই নয়াঞ্জলি ভরাট হচ্ছে 117 নম্বর জাতীয় সড়কের পাশে যে নয়াঞ্জলি, সেই নয়াঞ্জলি এভাবেই ভরাট করা হচ্ছে। অবৈধ নির্মাণ ভাঙার জন্য চলছে মাইকিং, কিন্তু প্রশাসনের নির্দেশকে অমান্য করে এভাবেই কাকদ্বীপে মাটি ফেলে ভরাট হচ্ছে নয়াঞ্জলি। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কারা করছে এই কাজ, কতটা প্রভাবশালী যে প্রশাসনকেও বুড়ো আঙুল দেখে এইভাবে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে নয়াঞ্জলি? হ্যাঁ দেখো, একেবারেই প্রভাবশালী তো অবশ্যই, না হলে এই গ্রাম কাজ করবে কে। এবং শুধু প্রভাবশালী নয়, তিনি কিন্তু প্রতিষ্ঠিত বিল্ডার, ব্যবসায়ী কিন্তু। এবং যেটা বেশ কয়েকদিন ধরে একদম যেটা 117 নম্বর জাতীয় সড়কের একেবারে যে খিরিস্তলা যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু যে নয়নজলি রয়েছে, সেই নয়নজলি কিন্তু ভরাট করার কাজ চালানো হচ্ছে এবং কাজ শুরু হয় ভোর থেকে এবং একটু দিনের আলো হলেই আবার কিন্তু একদম সরে পড়ছে বিভিন্ন এলাকাতে। স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, তারা যেটা মনে করছেন যে যেভাবে ভরাট করা হয়েছে তাতে করে কিন্তু যে গ্রামের যে জল নিকাশি কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে এবং বর্ষাকাল এলে পরে কিন্তু চরম সমস্যায় ভুগতে হতে পারে এই সমস্ত গ্রামের মানুষজনদের। আর সবচেয়ে বড় বিষয় যে এই মুহূর্তে 117 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কাকদ্বীপের বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে। মাইকিং করে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে জাতীয় সড়ক সম্প্রসারণ হবে এবং সেই কারণে যারা বসে রয়েছে তাদেরকে সরে যেতে হবে। কিন্তু সেই প্রচারকে অমান্য করে, সেই নির্দেশিকাকে অমান্য করে কিন্তু এই যে ধরা পড়লো নিউজ 18 বাংলার ক্যামেরাতে। অনেকদিন থেকে কাজ হচ্ছে, এটা তো এনএইচের জায়গা। হ্যাঁ, এটা তো অনেকদিন থেকে কাজ হচ্ছে, এইটুকুই আমরা দেখছি। রাতে দিনে করে কাজ হয় না, দিনের বেলা এইটুকু কাজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের পঞ্চায়েতগতভাবে আমাদের নজরে এসছে, আমরা ব্যাপারটা দেখছি। আমরা পঞ্চায়েতের অঞ্চল কমিটি আমরা বসেছিলাম, ওনাকে আমরা ডেকেছি। ওই যেটা করছে একটু বেশি ভরাটটা করেছে, সেটা আমরা পঞ্চায়েতগতভাবে দেখে দেবো। তা নিচে এনএইচ কর্তৃপক্ষ জানে বা আদার প্রশাসন জানে, নিশ্চয় প্রশাসনে, এটা তো এসপি রুট,
এসপি অফিস আমাদের লটেই, কোস্টাল থানা আছে, তাদের নাকের ডগার উপরতে একটা জাতীয় সড়কের উপরে একটু প্রশাসন তো নজরে আছে। আর আমরা অঞ্চলগতভাবে দেখছি যাতে জিনিসটা নিকাশি ব্যবস্থা বহাল করা যায় বা আর বড় কিছু না হয়। আলিপুরদুয়ারবাসীর জন্য এবার ভালো খবর, কারণ এবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাবার জল। বিনামূল্যে সেই খাবার জল পাবেন আলিপুরদুয়ারবাসী। নোনাই নদীর জল শোধন করে প্রতি বাড়িতে জল। পুরসভা এলাকায় বাড়ি বাড়ি পৌঁছবে জল। 21,000 বাড়িতে পাইপলাইনে খাবার জল পৌঁছবে। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কতদিন লাগবে এই খাবার জল বাড়ি বাড়ি পৌঁছতে? দেখো, যেটা জেলা প্রশাসন এবং পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে আর 1টি বছর অপেক্ষা করতে হবে আলিপুরদুয়ার পুরসভার নাগরিকদের জন্য এই পানীয় জল পাওয়ার জন্য। জেলা প্রশাসন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে কাজ হচ্ছে, যেটা বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের 2025-এর মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সময়ের কাজ সময়ে করতে হবে। অন্যদিকে আলিপুরদুয়ার পুরসভার যে চেয়ারম্যান বাবলু কর, তিনিও জানিয়েছেন যে 2025 সনের মধ্যে তারা চাইছে এই কাজ শেষ করতে এবং 2026-এর ফেব্রুয়ারির মধ্যে একেবারে পুরসভার যে 21,000 বাড়ি রয়েছে সেই 21,000 বাড়িতেই এই পানীয় জল দেওয়ার প্রচেষ্টা তারা চালাচ্ছেন। তারা আশা করছেন যে 2026-এর ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক বাড়িতে এই পানীয় জল তারা পৌঁছে দিতে পারবেন। বেশ রাজকুমার। এবার পণ্য পাচারে বিএসএফ এর মদতের অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, মন্ত্রীর সীমান্ত এলাকায় গর্ত করে পণ্য রাখার ভিডিও আর দিনহাটার সীমান্তের ঘটনা বলে দাবি। প্রথমে দেখাবো সেই ভিডিও। বিএসএফ নিজে গেট খুলে দিছে, এই যে তার সাইকেল, নিজে গেট খুলে দিছে, দেখেন কাটা তারে। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ভিডিও পোস্ট করে মন্ত্রী উদয়ন গুহ যে দাবি করেছেন তার পরিপ্রেক্ষিতে তার কোনো বক্তব্য পাওয়া গেছে, কিছু জানিয়েছেন তিনি? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কিন্তু বারেবারেই বিগত দিনে অভিযোগ করে এসছেন যে এই যে পাচার চলে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হয়, এক্ষেত্রে বিএসএফের মদত ছাড়া কোনোভাবেই পাচার করা সম্ভব না। তারপরেই এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এবং সেই পোস্টে দেখা যায়, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিএসএফ গেট খুলে দিয়েছে এবং সেখান থেকে বাসিন্দারা যাতায়াত করছে। পাশাপাশি সেই ভিডিওতেই রয়েছে যে সীমান্তের কাছে একটি বড় গর্ত করা এবং সেখানে বেশ কিছু পণ্য, ব্যাগে পণ্য রয়েছে, ব্যাগে মালপত্র রয়েছে। সেগুলো উনি যেটা বোঝাতে চেয়েছেন, ব্যাগে করে সেই মালপত্র এনেও সেই বাংকার বা সেই গর্তে রাখা হয়, তারপরে সময় সুযোগ বুঝে বিএসএফ যখন গেট খুলে দেয় সেগুলো পাচার করে দেয়। এই ভিডিওতে পোস্ট করে তিনি বলেছেন যে বিএসএফ এর মদতেই যে পাচার হয়, এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। শুনেনি উদয়ন গুহ তার কি বক্তব্য, তিনি কি বলছেন? আমি বারবার বলি, পাচার সেটা গরুই হোক বা অন্য কোনো সামগ্রী, ফেন্সিডিডি হোক বা অন্য কিছু হোক, বিএসএফ এর মদত ছাড়া কিছু পাচার হয় না। যা কিছু পাচার হয় বিএসএফ এর মদতেই হয়। অনুপ্রবেশের ক্ষেত্রেও বিএসএফ এর মদত, পাচারের ক্ষেত্রেও বিএসএফ এর মদত, সেটা আমি বারবার বলে এসেছি। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আরো বেশি সচেতন হওয়া দরকার। উদয়ন গুহকে পাল্টা নিশানা শ্রমিক ভট্টাচার্য। আমার মনে হয় ওনার কিছু পাচার হচ্ছিল যেটা বিএসএফ আটকে দিয়েছে, সেই রাগ থেকে এসব কথা বলছে। আমি যদি এটা বলি সেটা করে শোভনীয় হবে? দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দল, যেটাকে রাজনৈতিক দল না বলাই ভালো, সেটা দেশের নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে এ ধরনের ভাষা ব্যবহার করছে। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিএসএফ এর। এবার চলো দুয়ারে রিপোর্টারে চলে যায় মুর্শিদাবাদে, কারণ সেখানে জলঙ্গি সীমান্তের খোলা অংশ নিরাপত্তায় এবার জোর দেওয়া হচ্ছে। কারণ সীমান্তে কাঁটা তার বসানোর তোড়জোড় বিএসএফ এর। জলঙ্গি সীমান্তের প্রায় 200 কিলোমিটার অংশ খোলা ছিল এবং সেখানেই এবার কাঁটা তারের সীমান্ত। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, আরো বিস্তারিত জানাবে। প্রণব, দেখো, মুর্শিদাবাদের থেকে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে 272 কিলোমিটারের মধ্যে 200 কিলোমিটারই হচ্ছে অরক্ষিত। কিন্তু তোমার যেহেতু রিভারাইন বর্ডার রয়েছে, এই পদ্মা নদী রয়েছে বেশ কিছুটা অংশ, এবং জলঙ্গি সীমান্ত দিয়ে যেহেতু তোমার পদ্মা গিয়েছে, কিন্তু গ্রীষ্মের সময় যেহেতু পদ্মার জল শুকিয়ে যায়, সেই সময় খুব সহজেই পাচারকারীদের যেরকম দৌরাত্ম্য বাড়ে, ঠিক সে একইভাবে অনুপ্রবেশও ঘটে এবং মাঝে মধ্যেই কিন্তু গণ্ডগোল হচ্ছে। সেই কারণে এবার কাঁটাতার দেওয়ার তোড়জোড় শুরু করলো বিএসএফ। এবং এই যে
যে জলঙ্গি সীমান্তে চুয়া পঞ্চায়েতের সরকার পাড়ায় এলাকাতে দীর্ঘদিন ধরে বিএসএফ এর যে রাস্তা তা নিয়ে কিন্তু স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সেই কারণে সেই রাস্তা যেরকম বের হবে ঠিক একইভাবে কাঁটাতারের বেড়াও লাগানো হবে এবং তার জন্য জমি জরিপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজ হয়েছে এবং সেই ছবি আমরা দেখলাম। অন্যদিকে মেটেলিতে সেখানে চা শ্রমিকদের মজুরি বকেয়া, আর সেই মজুরি বকেয়ারই কি চম্পট মালিকের। মেটেলির নাগেশ্বরী চা বাগানে চাঞ্চল্যকর ঘটনা। বকেয়া মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে বচসা বাঁধে বাগান কর্তৃপক্ষের, কিন্তু সেই মজুরি তো দিলেনই না, বরং চম্পট মালিকের। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কতজন শ্রমিক এখানে কাজ করতেন, এবার তারা কি করবেন, এখনো পর্যন্ত কি জানাচ্ছেন তারা? দেখো, 1000-এর মতন শ্রমিক এবং কর্মচারী রয়েছেন যাদের রুজি রুটি ছিল এই নাগেশ্বরী চা বাগান। সকাল বিকাল তারা পরিশ্রম করতেন দুমুঠো ভাতের জন্য এবং তারা নিয়মিত তাদের মজুরিটা দেওয়া হোক সেই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মালিক পক্ষের কাছে জানিয়ে আসছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে মজুরি অনিয়মিত ছিল, তার ফলে সংসার টানতে তাদের কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছিল। এই নিয়ে গতকালকেই তারা কিন্তু মালিক পক্ষের কাছে গিয়েছিলেন, কারণ গতকালকেই তাদের মজুরি দেওয়ার কথা ছিল। মালিক পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বকেয়া মজুরি রয়েছে তার একটা বড় অংশ গতকাল অর্থাৎ রোববার তারা মিটিয়ে দেবেন, কিন্তু দেখা গেল সেই মজুরি তারা পাননি এবং মালিক পক্ষ তাদের মুখের উপর আজ মজুরি দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন। এই নিয়ে কথা কাটাকাটি অসন্তোষ তৈরি হয় বাগানে। সেই পরিস্থিতিও কাটিয়ে উঠেছিলেন শ্রমিকরা। তারা ভেবেছিলেন হয়তো একটা দিন কেটে গেল, আরো 2টা দিন অপেক্ষা করলে তারা হয়তো টাকা পাবেন, কিন্তু দেখা গেল অন্য ছবি। আর সকালবেলা দেখা গেল মালিক পক্ষের যারা প্রতিনিধি রয়েছেন তারা সকলেই কিন্তু বাগান ছেড়ে চলে যান। রীতিমতন অসহায় অবস্থার মধ্যে পড়েন প্রায় 1000 শ্রমিক। বোঝা যাচ্ছে 1000 শ্রমিক এখন অসহায় হয়ে পড়েছেন।